নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা হয়তো আপনাদের অনেকেরই জীবনের কোনো না কোনো ঘটনার সঙ্গে মিলে যেতে পারে। এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা তার জীবনের এক অত্যন্ত গভীর এবং ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমি নিশ্চিত এই গল্পটি আপনাদের মনে এক গভীর রেখাপাত করবে। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউনিভার্সিটির ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ল্যাবরেটরির আড়ালে অ্যাসিস্ট্যান্ট কেন আমাকে আলাদা সময় দিত? শিক্ষামূলক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা গোপন আকর্ষণ। আমার নাম নীলা, কিন্তু আজ আমি নীলা নই। আমি শুধু এক তথাকথিত ফলোয়ার, যে তার না বলা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি, তখন আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। পদার্থবিদ্যা আমার প্রিয় বিষয় ছিল, আর সেই টানেই আমি ভর্তি হয়েছিলাম দেশের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। আমাদের ডিপার্টমেন্টের ল্যাবগুলোর খ্যাতি ছিল চারদিকে, আর সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন ড অরিন্দম রায়। অরিন্দম স্যার ছিলেন আমাদের ডিপার্টমেন্টের সবথেকে তরুণ এবং মেধাবী শিক্ষকদের মধ্যে একজন। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধি এবং সাবলীল বাচনভঙ্গি যে কোনো ছাত্রছাত্রীকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল। আমি প্রথম থেকেই তাকে বেশ শ্রদ্ধা করতাম, কিন্তু সেই শ্রদ্ধা কখন যে এক ভিন্ন অনুভূতির জন্ম দিয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। ল্যাবে আমাদের প্রথম পরিচয়। আমি সবেমাত্র ল্যাবে পা রেখেছি, চারপাশে সাজানো যন্ত্রপাতির সমাহার, চোখে মুখে এক অদ্ভুত বিস্ময়। অরিন্দম স্যার আমার মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। প্রথম দিন থেকেই তিনি আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছিলেন। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মাদকতা, আর চোখে ছিল এক গভীর উদারতা। তিনি আমাকে ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আর আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এই যে দেখো, এটা স্পেকট্রোমিটার, খুব গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। এই সাহায্যে আমরা আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশ্লেষণ করতে পারি। স্যারের আঙুল স্পেকট্রোমিটারের দিকে নির্দেশ করছিল। আমি তার কাছাকাছি গিয়ে দাঁড়াতেই একটা হালকা সুগন্ধ পেলাম। পারফিউম নয়, সম্ভবত তার শরীরের নিজস্ব সুগন্ধ। সেই মুহূর্তেই আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠেছিল। আমি নিজেকে সামলে নিয়েছিলাম, ভেবেছিলাম এটা স্বাভাবিক, নতুন জায়গায় নতুন পরিবেশ, তাই এমন হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম অরিন্দম স্যার শুধু আমাকেই ল্যাবে একটু বেশি সময় দিচ্ছেন। অন্যান্য ছাত্রছাত্রীরা যখন তাদের প্রয়োজনীয় কাজ সেরে বেরিয়ে যাচ্ছিল, তখন আমি রয়ে যেতাম। তিনি আমাকে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করতে উৎসাহ দিতেন, গভীর রাত পর্যন্ত ল্যাবে অপেক্ষা করতেন আমার জন্য। আমি যখন কোনো কঠিন সমস্যায় পড়তাম, তিনি ধৈর্য ধরে আমাকে বুঝিয়ে দিতেন। তার এই অতিরিক্ত মনোযোগের কারণ প্রথমে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো আমি তার কাছে একটু বেশিই প্রতিভাবান, তাই তিনি আমাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। একদিন একটি জটিল পরীক্ষা করতে গিয়ে আমি ভীষণ সমস্যায় পড়েছিলাম। অনেক চেষ্টা করেও ফলাফল ঠিকঠাক আসছিল না। আমি হতাশ হয়ে বসে পড়েছিলাম। অরিন্দম স্যার আমার পাশে এসে বসলেন। কি হয়েছে নীলা, মন খারাপ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, কিছুতেই হচ্ছে না। মনে হচ্ছে আমি এই পরীক্ষাটা করতে পারবো না। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত সান্ত্বনা। তুমি চেষ্টা করছো, এটাই বড় কথা। ব্যর্থতা সাফল্যেরই অংশ, নীলা। হার মানবে না, আমি তোমাকে সাহায্য করছি। তিনি আমার সঙ্গে বসে আবার পরীক্ষাটা শুরু করলেন। তার হাত আমার হাতের ওপর এসে পড়ল। সেই স্পর্শে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার শরীরের প্রতিটি রোমকূপ যেন জেগে উঠেছিল। স্যারের দৃষ্টি আমার চোখের দিকে স্থির। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আকুলতা, যা আমি আগে কখনো দেখিনি। নীলা, তিনি খুব নিচু গলায় ডাকলেন। আমার গলা শুকিয়ে কাঠ। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখের গভীরতায় আমি যেন ডুবে যেতে চাইছিলাম। ল্যাবের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। বাইরের জগতের সব কোলাহল যেন থেমে গিয়েছিল। শুধু আমরা দুজন, আর আমাদের চারপাশের যন্ত্রপাতির মৃদু গুঞ্জন। তুমি তুমি কি? তিনি কি বলতে চাইছিলেন তা আমি বুঝতে পারছিলাম। আমারও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বুকের ভেতর, কিন্তু উত্তর দেওয়ার সাহস পাচ্ছিলাম না। আমাদের সম্পর্কটা ছিল শিক্ষক ছাত্রীর, এক সামাজিক বন্ধনে আবদ্ধ। এই নিষিদ্ধ অনুভূতির প্রকাশ মানেই সর্বনাশ। স্যার, এখানে, আমি ফিসফিস করে বললাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে স্পষ্ট ছিল এক তীব্র আকর্ষণ। সেই আকর্ষণের সামনে আমার সকল প্রতিরোধ যেন ভেঙে পড়তে চাইছিল। আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু সেই নিষিদ্ধ অনুভূতির টানে যেন উত্তাল সমুদ্র হয়ে উঠেছিল। আমি তার কাছাকাছি এসে দাঁড়িয়েছিলাম, আর তিনি আমার দিকে ঝুঁকে এসেছিলেন।
তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। সেই নিঃশ্বাস শুধু নিঃশ্বাস ছিল না, ছিল এক নিষিদ্ধ প্রেমের আহ্বান। আমার কিছু সমস্যা হচ্ছে স্যার, আমি কোনো মতে বললাম। আসলে আমি কি বলতে চাইছিলাম তা আমি নিজেও জানতাম না। আমার সকল চিন্তা, সকল যুক্তি যেন তার চোখের আকর্ষণের কাছে হার মেনেছিল। তিনি আমার দিকে আরেকটু ঝুঁকে এলেন। তার হাতের আঙুল আমার মুখের ওপর আলতো করে ছুঁয়ে গেল। সেই স্পর্শে আমি কেঁপে উঠলাম। কি সমস্যা নীলা, আমাকে বলতে পারো, আমি সবসময় তোমার পাশে আছি। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আন্তরিকতা, কিন্তু তার চোখে ছিল অন্য কিছু, এক তীব্র আকাঙ্ক্ষা যা আমাকে আরও বেশি করে টানছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এই নিষিদ্ধ অনুভূতির জালে আমি সম্পূর্ণ জড়িয়ে পড়েছিলাম। আপনি কেন এমন করেন স্যার? আমি অবশেষে আমার মনের কথাটা বলেই ফেললাম। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আলো। এমন করি? আমি কি করি? আপনি আমাকে কেন আলাদা সময় দেন? কেন আপনি এত বেশি? আমার গলা ধরে আসছিল। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসিটা ছিল একটু রহস্যময়। নীলা, তুমি কি বুঝতে পারছো না? আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল যেন এই ল্যাবের দেওয়ালগুলো আমাদের গোপন ভালোবাসার সাক্ষী। তার এই রহস্যময় হাসি এবং চোখের ভাষা আমাকে আরও বেশি করে উত্তেজিত করছিল। আমি তার আরও কাছে সরে গেলাম। আমাদের দুজনের শরীরের মধ্যে দূরত্ব প্রায় ছিল না বললেই চলে। আমি ভয় পাচ্ছি স্যার, আমি ফিসফিস করে বললাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার মুখ আমার মুখের খুব কাছে। ভয় পাওয়ার কিছু নেই নীলা, এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আর এই ল্যাবের দেওয়ালগুলো আমাদের গোপন কথা কেউ শুনবে না। তার শ্বাস আমার মুখে লাগছিল। সেই নিঃশ্বাস শুধু নিঃশ্বাস ছিল না, ছিল এক নিষিদ্ধ প্রেমের আহ্বান। আমার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠেছিল। এই তীব্র আকর্ষণের সামনে আমার সকল প্রতিরোধ যেন ভেঙে পড়তে চাইছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, তার স্পর্শের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ ল্যাবের দরজা খোলার শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। স্যারের মুখ আমার মুখ থেকে দ্রুত সরে গেল। আমরা দুজনেই দ্রুত নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করলাম, যেন কিছুই হয়নি। কিন্তু আমাদের দুজনের মুখেই ছিল সেই গোপন মুহূর্তের স্পষ্ট ছাপ। দরজা দিয়ে প্রবেশ করলেন আমাদের ডিপার্টমেন্টের হেড, প্রফেসর চট্টোপাধ্যায়। তার চোখে মুখে ছিল এক রাজ্যের বিরক্তি। অরিন্দম, এখনো ল্যাবে? নীলা, তুমিও? রাত অনেক হয়েছে, বাড়ি যাও। অরিন্দম স্যার আমতা আমতা করে বললেন, হ্যাঁ স্যার, একটি পরীক্ষা চলছিল। প্রফেসর চট্টোপাধ্যায় স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। পরীক্ষা পরে হবে, এখনই যাও। আমি দ্রুত আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। যাওয়ার আগে স্যারের দিকে একবার তাকালাম। তার চোখে মুখে তখনও সেই উত্তেজনার রেশ। তিনি শুধু আমার দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু কিছু বলতে পারলেন না। আমি দ্রুত ল্যাব থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি দাঁড়ালাম। রাতের শহরটা যেন আরও নিস্তব্ধ। আমার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছিল। অরিন্দম স্যারের স্পর্শ, তার চোখের আকুলতা, আমার কানে তখনও তার ফিসফিস করে বলা কথাগুলো বাজছিল। আমি কি ঠিক করছিলাম? এই নিষিদ্ধ অনুভূতির শেষ কোথায় আমি জানি না, কিন্তু আমি এও জানি অরিন্দম স্যারের প্রতি আমার আকর্ষণ কেবল শিক্ষক ছাত্রীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি যখন বাড়ি ফিরছিলাম, আমার মনে কেবল একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অরিন্দম স্যার কি সত্যি আমাকে? গল্পের বাকি অংশ জানতে হলে কমেন্ট করে জানান পরবর্তী পর্ব চান কিনা। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।